সকাল 8:30টায় ঘুম ভাঙতেই পাশে তাকিয়ে দেখলাম আপু নেই। কিছুক্ষণ ওভাবেই শুয়ে রইলাম। পাশ ফিরে শুতেই দেখলাম সোফার উপর একটা শপিং ব্যাগ। ওড়নাটা গায়ে দিয়ে তাড়াহুড়ো করে সোফায় গিয়ে বসে শপিং ব্যাগটার ভেতরের ব্যাগটা বের করলাম। ব্যাগের উপরের পার্টটা খুলতেই আমার চোখ কপালে উঠল। একটা লাল শাড়ি, বেনারসি টাইপের, বাট বেনারসি না। নাম কি এই শাড়ির? শাড়িটার পাড়ে সোনালি কালারের মোটা বর্ডার দেওয়া। কি সুন্দর লাগছে দেখতে। আমি ওড়নাটা সোফায় রেখে শাড়িটা নর্মালভাবে পরে আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন রকম পোজ দিচ্ছি। হঠাৎ করে আপু রুমে ঢুকলো। আমি আপুর সামনে যেয়ে জিজ্ঞেস করলাম, আপু শাড়িটা কার? অনেক সুন্দর তো। আপু আমার মাথায় একটা গাড্ডি মেরে বলল, বুদ্ধু, এটা তোরই। সকালের দিকে ইফাজ এসেছিল, ও দিয়ে গেছে। সকালে উনি এসেছিল শুনে আমি চমকে উঠলাম। আর এত সুন্দর একটা শাড়ি উনি আমার জন্য কিনেছে সেটা ভেবে আরো চমকালাম। আমি আপুর হাত ধরে বললাম, উনি এখন কই? নাস্তা করে একটু আগে বেরিয়ে গেল। যাওয়ার সময় বলে গেল 9টার দিকে আবার এসে তোকে নিয়ে যাবে। উফ! আপুর কথাগুলো শুনে বুকের ভেতর কেমন যেন কাঁপছে। আমি আপুর প্রত্যুত্তরে শুধু ওহ বলে বেডে বসে পড়লাম। আপু রুম থেকে আপুর ফোনটা নিয়ে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রেডি হ, ওর আসার টাইম হয়ে গেছে। আমি শাড়িটা বেডের উপর রেখে বুকে হাত দিয়ে কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিলাম। তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম। ব্রেকফাস্ট টেবিলে চাচিয়াম্মু আর চাচ্চুর সে কি আদর। তাদের সাথে যোগ দিয়েছিল আরো 2 চাচিয়াম্মু। শুধু কাজিনগুলোর সাথেই দেখা হলো না। সবগুলো একই স্কুলে পড়ে বলে একসাথেই 7:30টায় স্কুলে চলে গেছে। আমি দাদুর বাসায় বসে বসে আপুর জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পরই আপু আসলো। এসেই বলল, শাড়ি কই? তাড়াতাড়ি দে, পরিয়ে দেই। 10টার দিকে ভার্সিটির ক্লাস আছে। মাত্র বাজে 8:45। এখনো অনেক দেরি। ধীরে সুস্থে সুন্দর করে পরিয়ে দাও। তাড়াহুড়ো করবা না একদম। আসছে। একজন যে আমার জন্য ভার্সিটিতে ওয়েট করে সেদিকে খেয়াল আছে? একদিন লেট হলে কিছু বলবে না ভাইয়া? তোমার উনি তোমাকে কিছু বলে না, বাট আমার উনি বলে। বুঝলা? এই মুহূর্তে আপু এইরকম একটা কথা বলবে আমি ভাবতেও পারিনি। আমি আপুকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে শাড়িটা হাতে ধরিয়ে দিয়ে বললাম, লেট হয়ে যাচ্ছে তো তোমার। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি পরিয়ে দাও। আপু আর কোনো কথা না বলে পরানো শুরু করলো। দাদুর এই রুম থেকে মেইন ডোরের পুরো অংশটুকু দেখা যায়। আমি আপুর শাড়ি পরানো দেখছিলাম। শাড়ি পরানো দেখতে দেখতেই আনমনে মেইন ডোরের দিকে চোখ গেল। যেই দেখলাম ইফাজ মেইন ডোর খুলে ভেতরে ঢুকলো। সাথে সাথেই অর্ধেক শাড়ি পরা অবস্থায় আমি দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। আমার এরকম কাণ্ড দেখে আপু চমকে উঠে বলল, এই হিয়া, কি হলো? আমি ওয়াশরুম থেকেই শুনতে পেলাম উনি রুমে ঢুকে আপুকে বলছে, ও কই? উনাকে দেখে আপু মনে হয় বুঝতে পেরেছে আমার পালানোর কারণটা। আপু বলল, ওহ, আপনাকে দেখেই তাহলে হিয়া ওভাবে পালালো। মানে? ওকে আপনার দেওয়া শাড়িটা পরিয়ে দিচ্ছিলাম। আপনাকে ভেতরে আসতে দেখেই ও অর্ধেক শাড়ি পরা অবস্থায় দৌড়ে ওয়াশরুমে ঢুকলো। কিছুক্ষণ কারোর কোনো সাড়া শব্দ পেলাম না। চলে গেল নাকি? আমি ওয়াশরুমের দরজার সাথে কান লাগিয়ে কিছু একটা শোনার চেষ্টা করলাম। হঠাৎ দরজায় করা নাড়ার শব্দে ভয়ে আমি পেছনের দিকে সরে গেলাম। তারপর বুকে থুথু দিলাম। উফ! এভাবে কেউ ভয় দেখায় নাকি? উনি জোরে জোরে ওয়াশরুমের দরজার বাহির থেকেই বললেন, হিয়া, আমি ড্রয়িং রুমে ওয়েট করছি। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসো। আমি তারপরও দরজা খুললাম না। কিছুক্ষণ পর দরজার বাহির থেকে আপু বলে উঠল, হিয়া, ইফাজ ড্রয়িং রুমে, বের হ। আপুর কথা শুনে আমি দরজা আস্তে করে ফাঁকা করে দেখলাম সত্যিই উনি রুমে নেই। আমি শাড়ির বাকি অংশটুকু ধরে আস্তে করে ওয়াশরুম থেকে বের হলাম। বের হয়েই আগে রুমের দরজাটা লাগিয়ে দিলাম। সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়ে আপু ড্রেসিং টেবিলের সামনে নিয়ে গিয়ে আমাকে দাঁড় করালো। আমি আয়নার ভেতর দিয়ে একবার আমাকে দেখছি আর একবার শাড়ি পরা আমাকে দেখছি। কি সুন্দর লাগছে লাল শাড়িতে।
এমনিতেই ফর্সা মানুষ, তার উপর ব্রাইট লাল শাড়ি। মেকআপ করার কোনো দরকার নেই আজ। আপুকে মেকআপ দিতে মানা করলাম। শুধু চোখের উপরের অংশে আইলাইনার আর নিচের অংশের সাইডের দিকে হালকা কাজল দিয়ে দিল। ঠোঁটে হালকা করে লাল কালারের লিপস্টিক দিয়ে দিল। বামহাত ভর্তি লাল কাচের চুড়ি পরিয়ে দিল। আপু হঠাৎ আমার গালের সাথে গাল লাগিয়ে একটা কিস করে বলল, ভীষণ সুন্দর লাগছে আমার বোনটাকে। আপুর কথা শুনে আমি আপুর দিকে তাকিয়েই মিষ্টি করে একটা হাসি দিলাম। আপুও হাসল। তারপর আমার হাত ধরে টান দিয়ে আমাকে বসা থেকে উঠিয়ে বলল, চল তাড়াতাড়ি, আর বেশিক্ষণ রুমে থাকা যাবে না, ইফাজ হার্ট অ্যাটাক করবে। হঠাৎ আপুর এরকম একটা কথা শুনে আমি চমকে উঠলাম। বুকের ভেতর ধুপ করে উঠল। আচমকাই আমি আপুর হাতের তালু শক্ত করে ধরলাম। আপু রুমের দরজা খুলে আমাকে নিয়ে বের হলো। আমি ভয়ে আর লজ্জায় আপুর হাত ধরেই আপুর সাথে একদম মিশে যাচ্ছি। আমার শুধু ভয় হচ্ছে উনি আমাকে এই অবস্থায় দেখলে আপুর সামনেই কিছু করে বসবে না তো। বুকের ভেতর প্রচণ্ড জোরে জোরে ধুক ধুক করছে। আপু হঠাৎ করে বলে উঠল, ভাইয়া, এদিকে তাকান একবার। আপুর কথাটা শুনে আমি চমকে উঠে আপুর হাত শক্ত করে ধরলাম। উনি ইংলিশ নিউজ দেখছিলেন টিভিতে। আপুর ডাকে উনি আমাদের দিকে কিছুটা অপ্রস্তুতভাবে তাকিয়ে আবার টিভির দিকে তাকাতে যেও তাকাননি। চমকে উঠে আমার দিকে তাকালেন। উনার তাকানো দেখে আমি শেষ। আমি উনার দিক থেকে লজ্জায় চোখ সরিয়ে নিয়ে ফ্লোরের দিকে তাকালাম। এদিকে আপুর হাত ভয় এমনভাবে শক্ত করে ধরেছি যে কারোর ছাড়ানোর ক্ষমতা নেই। উনি রিমোটটা রেখে সোফা থেকে উঠে দাঁড়ালেন। আস্তে আস্তে আমাদের কাছে আসলেন। এক হাত দূরত্ব বজায় রেখে উনি থামলেন। আপু আমার হাত থেকে আপুর হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। আপু আমার দিকে বারবার চোখ বড় বড় করে তাকিয়ে ইশারায় বোঝাচ্ছে, হাতটা ছাড় হিয়া। আমি তারপরও ছাড়ছি না দেখে আপু হঠাৎ উনার দিকে তাকিয়ে বলে উঠল, আমার ক্লাস আছে ভাইয়া, আমি তাহলে আজ আসি। আপু চলে যাচ্ছে শুনে ভয়ে আমার বুক কেঁপে উঠল। আমি মায়াভরা চোখে আপুর দিকে তাকিয়ে বোঝালাম, আপু, আর একটু থাকো না। আপু সেদিকে ভ্রুক্ষেপ না করে উনাকে শুনিয়ে শুনিয়ে বলল, হিয়া, হাতটা ছাড়, আমার দেরি হয়ে যাচ্ছে। আপুর এরকম কাণ্ড দেখে আমি অসহায়ভাবে আপুর দিকে তাকালাম, তবুও ছাড়লাম না। উনি আস্তে করে আমাদের কাছে এসে আমার থেকে আপুর হাতটা আলাদা করে আপুকে বিদায় দিল। আপুও চলে গেল। উনার এরকম কাণ্ড দেখে আমি অবাক হয়ে উনার দিকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে বললেন, এক গ্লাস পানি আনো তো, গলা শুকিয়ে গেছে, পানি খাবো। উনার কথা শুনে আমি দ্রুত ডাইনিংয়ে আসলাম। গ্লাসে একবার পানি ঢেলে বেসিনে যেয়ে সেটা ফেলে দিচ্ছি, আবার পানি ঢেলে সেটা আবার ফালাচ্ছি। উনার সামনে যাওয়ার সাহসটা পাচ্ছি না। উনি এদিকে আসছে দেখে আমি তাড়াতাড়ি পানি নিয়ে কাপা কাপা হাতে উনার সামনে ধরলাম। তারপর বললাম, নিন। দাঁড়িয়ে পানি খেতে হয় না, জানো না? কথাটা বলেই উনি ডাইনিং এর একটা চেয়ার টেনে বসল। আমাকে ইশারায় কাছে ডাকলো। আমি আস্তে আস্তে উনার কাছে গেলাম। আমার দিকে তাকিয়ে উনি বললেন, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি খাইয়ে দাও। উনার কথাটা শুনে আমি চমকে উঠলাম। খাইয়ে দিতে বলল আমাকে। আমার হাত কাঁপছে, সাথে সাথে পানির গ্লাসও কাঁপছে। বুকের ভেতরটা ধুক ধুক করছে। লজ্জায় উনার দিকে তাকাতেও পারছি না। হঠাৎ উনি উনার বাম হাতটা আমি যেই হাতে গ্লাস ধরে রেখেছি সেই হাতের উপর রাখলেন। উনার হাতের স্পর্শে আমার হাত কাঁপা দ্বিগুণ হয়ে গেল। আচমকাই উনি উনার ডান হাতটা আমার কোমরে রেখে হালকা টান দিয়ে উনার কাছে নিয়ে গেলেন। তারপর আমার ডান হাতটা টেনে উনার মুখের কাছে নিয়ে পানি খেতে শুরু করলেন। উনি আমার দিকে তাকিয়ে একটু একটু করে পানি খাচ্ছেন। এটাকে মোটেও পানি খাওয়া বলে না, চা খাওয়া বলে। উনার কাণ্ড দেখে আমি অন্যদিকে তাকালাম। হঠাৎ আমার কোমর ধরে হালকা টান দিয়ে বলল, ওদিকে কি? আমার দিকে তাকাও। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, একটু তাড়াতাড়ি শেষ করুন, বাবুকে দেখতে যাব। মাত্র বাজে 9টা, এখনো অনেক টাইম আছে। কথাটা বলেই উনি উনার দুই হাত দিয়ে আমার কোমর জড়িয়ে ধরে একদম উনার কাছে নিয়ে গেলেন। আমি ভয়ে কাঁপা কাঁপা গলায় বললাম,
আমি এখনই যাব। উনার সামনে এভাবে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আমি শেষ। উনি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আমার দিকে তাকিয়ে বললেন, তোমাকে কেমন কেমন যেন লাগছে। উনার কথা শুনে আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, মানে? ভালো লাগছে না? ইফাজ ঠোঁটে দুষ্টু হাসির রেখা টেনে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে কাল তোমার বিয়ে হয়েছে। আর আজ সকাল সকাল নতুন বউ লাল টুকটুকে শাড়ি পরে বরের সাথে বসে বসে রোম্যান্স করছে। উনার কথা শুনে আমি পানির গ্লাসটা রেখে উনার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বললাম, আমি মোটেও রোম্যান্স করছি না। আপনিই করছেন রোম্যান্স। উফ, নড়ছো কেন এত? প্লিজ। শাড়িটা পরে অনেক সুন্দর লাগছে তোমাকে। প্লিজ ছাড়ুন না। অনেক লেট হয়ে যাচ্ছে। সেটা আমি বুঝবো। উনার কথা শুনে আমি অসহায়ভাবে বললাম, তাহলে চলুন। উনি আমার কথার পাত্তাই দিলেন না। আমি উনাকে সামান্য ধাক্কা দিয়ে বললাম, কি হলো? এভাবে তাকিয়ে আছেন কেন? চলুন না। উনি অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বললেন, আজ সকালে তোমার শাড়ি কেনার জন্যই একটা শপিং মলে ঢুকেছিলাম। আমার টার্গেট ছিল একটা কালো জামদানি কিনবো। কারণ কাল যখন তোমাকে জামদানি শাড়িতে দেখেছিলাম আমার ভাবনার থেকেও বেশি সুন্দর লাগছিল তোমাকে। কাল যখন তুমি গাড়িতে ঘুমিয়েছিলে, আমি গাড়ি থামিয়ে আধা ঘন্টার মতো তোমাকেই দেখছিলাম। তাও মন ভরছিল না। তার জন্যই তো কাল অত রাত হলো ফিরতে ফিরতে। আজ সকালে একটা শাড়ির শোরুমে ঢুকে জামদানি শাড়ি দেখছিলাম। দেখতে দেখতে হঠাৎ এই শাড়িটার দিকে চোখ পড়ল। চোখ ফেরাতে পারছিলাম না। মনে মনে ভাবছিলাম আমার বউটাকে এই শাড়িতে একবার হলেও দেখতে চাই। আর ফার্স্ট শ্বশুরবাড়ি যাচ্ছ বলে কথা, তাও আবার হাজবেন্ডের সাথে। লাল শাড়ি কেনাটাই বেটার মনে হলো। তাই কোনো কিছু না ভেবে কিনে ফেললাম। উনার কথাগুলো শুনে আমি অবাক হলাম। কি বললেন এতক্ষণ উনি? কাল গাড়ি থামিয়ে আধা ঘন্টা ভরা আমাকেই দেখেছেন। আমি তখন কি অবস্থায় ছিলাম? ঘুমালে তো আমার কোনো হুঁশ থাকে না। লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। হঠাৎ উনি ছেড়ে দেওয়ার ভান করে আবার ধরে ফেললেন। কিছুক্ষণের জন্য মনে হলো এই বুঝি ছাড়া পেয়েছি। উনি ভ্রু উপরে উঠিয়ে দুষ্টু হাসি দিয়ে বললেন, এতই সহজ ছাড়া পাওয়া? উনার কথা শুনে আমি মুখে অসহায়ত্ব ফুটিয়ে অন্যদিকে তাকালাম। আমাকে দেখে একটু হলেও যেন মায়া জন্মে উনার। হঠাৎ উনি আমার বামহাত ধরে হাতের উল্টো পিঠে চুমু দিয়ে বললেন, জানো, তুমি আজ যাবে বলে ইয়াসের সে কি আনন্দ। ও আসতে চেয়েছিল, অবশ্য আমিই আনিনি। ওকে প্রমিস করে এসেছি যে যত দ্রুত সম্ভব তোমাকে নিয়ে যাব। উনার কথা শুনে আমি উনার থেকে নিজেকে ছাড়িয়ে উনার হাত ধরে দাঁড় করিয়ে বললাম, আগে বলেননি কেন? তাড়াতাড়ি চলুন। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। কথাটা বলেই আমি উনার হাত ধরে টেনে উনাকে সামনে আনতে যাব, উনি আমাকে উল্টো টান দিয়ে কোলে তুলে নিলেন। উনার কাণ্ড দেখে আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকিয়ে বললাম, আর না, প্লিজ। এইসব পরেও করা যাবে। আগে চলুন না, প্লিজ। কে শোনে কার কথা? উনি আমার কোনো কথার পাত্তা না দিয়ে আমাকে পাঁচকল করে নিয়েই পুরো বাসা রাউন্ড দিচ্ছে। আমি অসহায়ের মতো উনার দিকে তাকিয়ে আছি। ইফাজদের বাড়ির সামনে গাড়ি থামতে ইফাজ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে আমার পাশের দরজাটা খুলে আমার দিকে হাত বাড়িয়ে দিল। আমি মিষ্টি একটা হাসি দিয়ে উনার হাত ধরলাম। ইফাজ হেসে হেসেই আমাকে গাড়ি থেকে নামালো। ইফাজ হাসি হাসি মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আমার হাত ছেড়ে আমার পেছনে যেয়ে দাঁড়ালো। আমি মাথা ঘুরিয়ে পেছনে উনার দিকে তাকাতেই উনি পেছনে থেকেই আমার মাথা সামনের দিকে ঘুরিয়ে দিলেন। তারপর আস্তে করে আমার শাড়ির আঁচলটা নিয়ে আমার মাথার উপর দিয়ে পেছনের দিক থেকেই জড়িয়ে ধরে বলল, প্রথম শ্বশুরবাড়ি এসেছো বলে কথা, মাথায় ঘুমটা দেওয়াটা আজ তোমার জন্য বাধ্যতামূলক। আমি উনার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, সব জায়গায় জড়িয়ে ধরা কি আপনার নেশা হয়ে গেছে? সামনে শ্বশুরবাড়ি, পেছনে দারোয়ান, কেউ যদি দেখে ফেলতো? অ্যান আসছে। দেখে ফেললে ফেলতো। তাই বলে কি রোম্যান্সটাও ঠিকভাবে করতে পারবো না? আমি আর কথা বাড়ালাম না। চুপচাপ সামনের দিকে আগালাম। ইফাজ এক প্রকার দৌড়ে আমার পাশে এসে দাঁড়ালো। শক্ত করে আমার হাত ধরে কলিং বেল চাপল।
হঠাৎ করে আমার কপালে একটা চুমো খেয়ে সামনের দিকে তাকালো। আমি উনার কাণ্ড দেখে চোখ বড় বড় করে উনার দিকে তাকিয়ে আছি, কিন্তু উনি একটাবারও আমার দিকে তাকাচ্ছেন না। এমন ভাব করছেন যেন এইমাত্র উনি কিছুই করেননি। একটা মেয়ে দরজা খুলল। বয়স 27-28 হবে বোধ হয়। আমাদের দেখেই এক প্রকার চিৎকার দিয়ে বলল, মা যান, ভাই ভাবিরে নিয়ে আইছে, আসেন তাড়াতাড়ি, আগে ঢুকতে দে, তারপর ডাকাডাকি করিস। কথাটা বলেই ইফাজ হাত দিয়ে মেয়েটাকে সরিয়ে আমাকে নিয়ে ভেতরে ঢুকলো। আমি ঢুকবো কি, আমার ঢোকার আগেই ইয়াশ দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আন্টি টাইপের একজন মহিলা সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আর কিছুক্ষণ পরে আসলে আমাকে সোজা পাগলাগারদে যেতে হতো আজ। পাগল করে দিয়েছে ছেলেটা। কিছুক্ষণ পরপরই কানের কাছে প্যান প্যান করে বলে, ভাইয়া ভাবিকে আনছে না কেন? আম্মু ভাইয়াকে একটা ফোন করো না। আমি জানি ভাইয়া ভাবিকে আনবে না। কথা শুনে বুঝলাম এটা ইফাজের আম্মু। ইয়াসের হঠাৎ জড়িয়ে ধরাতে মাথার কাপড় পরে গিয়েছিল। ঠিকঠাক করে মাথায় কাপড় দিয়ে আন্টিকে সালাম করলাম। আন্টি আমাকে সোজা জড়িয়ে ধরলেন। তারপর আমার মুখ ধরে কপালে একটা চুমো খেলেন। ইয়াস একটাবারের জন্য আমার হাত ছাড়েনি। ইয়াস আমার হাত টানতে টানতে বলল, ভাবি, বাবুর কাছে চলো। বাবু তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করছে, আসো। ইয়াসের কথা শুনে হাসি পেল। ইয়াস আমার হাত টানতে টানতে সিঁড়ি দিয়ে দোতলা করিডোরের শেষ রুমে নিয়ে গেল। রুমের দরজা ধাক্কা দিয়ে ইয়াস আমাকে ভেতরে ঢুকিয়ে খুশিমনে জোরে জোরে বলল, আপু দেখো কে এসেছে। আপু চোখ বন্ধ করে অন্য পাশ হয়ে শুয়েছিল। ইয়াসের ডাকে চোখ খুলে আমাদের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, আরে, এ দেখি হিয়া এসেছে, বসো। আপু কথাটা বলেই আস্তে আস্তে ওঠার চেষ্টা করল। আমি কাছে গিয়ে আপুকে উঠতে সাহায্য করলাম। আপু আধশোয়া অবস্থায় বেডের সাথে হেলান দিয়ে আমার হাত ধরে আপুর একদম কাছে বসালো। ইয়াস এসে আমার কোলে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। ইয়াসের কাণ্ড দেখে আপু বলল, এই ছেলেটা তুমি বলতেই পাগল। ইফাজের সাথে তোমাকে আনতে যাওয়া নিয়ে দুই ভাইয়ের সে কি মারামারি। আম্মু ওদের থামাবে কি? হাসতে হাসতে বাঁচে না। ও বেয়াদব একটা ছেলে। আমাকে বলেছিল 9টা 15-র মধ্যেই তোমাকে নিয়ে আমার সামনে হাজির করবে। আর এখন দেখো 10টা বাজে। দেখছো কত বড় লায়ার। ইয়াস আমাকে কথাগুলো বলছে আর আমার আঙ্গুল নিয়ে খেলা করছে। আমি ইয়াসের গালে একটা চুমো দিয়ে বললাম, রাস্তায় জ্যাম ছিল তাই আসতে দেরি হয়েছে। আজ রাস্তা একদম ফাঁকা ছিল। এখানে আসতে মিনিমাম 15 মিনিট লেগেছে। প্রায় আধা ঘন্টার মতো ইফাজ আমাকে কোলে নিয়ে পুরো বাসা ঘুরে ঘুরে দেখছিল। আজ লেট হয়েছে ওর ওই পাগলামির কারণেই। আমি বাবুর দিকে তাকিয়ে বললাম, ঘুমোচ্ছে নাকি? আপু বাবুর দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকিয়ে বলল, না, একটু আগেই উঠেছে। নাম কি রাখা হয়েছে? মুহতাসিন চৌধুরী মাহিন। বাহ, খুব সুন্দর নাম। কে রেখেছে? ওর বাবাই রেখেছে। ওহ, ভাইয়া কোথায়? একটু আগে দেখতে এসেছিল, দেখেই অফিসে চলে গেছে। আর একটু আগে আসলেই দেখা হতো তোমার সাথে। ওহ, বেড লাক। আমি হাত বাড়িয়ে বাবুর গালে টাচ করে একটা চুমো খেয়ে বললাম, একটু কোলে নিব। আপু হেসে আস্তে করে বাবুকে তুলে আমার কোলে দিল। ইয়াসকে আপু টান দিয়ে আপুর কাছে বসালো। আমি বাবুকে একটু উপরে তুলে কপালে চুমো দিলাম। বাবুকে কোলে নিয়েই দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে আপুর সাথে টুকটাক কথা বললাম। ইয়াস বিছানার উপর উঠে লাফিয়ে লাফিয়ে খেলছে। আপু আস্তে করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকলো। তখনই ওই মেয়েটা ঘরে ঢুকে ইয়াসকে বলল, ইয়াস, মা জান আপনারে ডাকতেছে। আম্মুকে উপরে আসতে বলো। আপনের জন্য নাকি একটা সারপ্রাইজ আছে। মা জান কইল। কথাটা শুনে ইয়াস লাফ দিয়ে বিছানা থেকে নেমে বলল, সত্যি? কথাটা বলেই ইয়াস দৌড়ে চলে গেল। ওই মেয়েটাও পেছনে পেছনে গেল। যাওয়ার সময় আমাকে আস্তে করে বলে গেল, বড় ভাইজান এত রোম্যান্স কই পায়, বুঝি না। কথাটার আগামাথা কিছুই বুঝলাম না। আর বড় ভাইজানটাই বাকে? আমি বাবুকে কোলে নিয়ে পুরো রুম ঘুরছিলাম।
হঠাৎ পেছনে থেকে কেউ একজন জড়িয়ে ধরতেই আমি ভয়ে চিৎকার দিতে যাব, সাথে সাথেই আমার মুখ চেপে ধরল। বুকের ভেতর ধুক করে উঠল। হঠাৎ কানের কাছে ফিসফিসিয়ে কেউ একজন বলে উঠল, আমার স্পর্শ এখনো তুমি বুঝতে পারো না? আর একটু হলেই তো চিৎকার দিয়ে সব শেষ করে দিতে। আমি ইফাজের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললাম, এভাবে কেউ হুট করে পেছনে থেকে জড়িয়ে ধরে? আর একটু হলেই তো বাবুকে ফেলে দিতাম। ইফাজ আমার ঘাড়ে চুমো দিয়ে বলল, আমি ধরে ফেলতাম। উফ, ছাড়ুন তো। আপু এখনই বের হবে। আর ইয়াসও চলে আসবে। আপুর বের হতে অনেক দেরি। আর ইয়াসকে তো ট্যাবার চকলেট বক্স দিয়ে বসিয়ে রেখে এসেছি। মনিকে বলে এই রুম থেকে ইয়াসকে আমি বের করে দিয়েছি। সত্যি কথা বলতে ইয়াসকে আম্মু ডাকেনি। আমি রেগে উনার দিকে তাকিয়ে বললাম, আপনি আসলেই খারাপ। দেখি ছাড়ুন। আমাকে না ছেড়ে হঠাৎ করে আমাকে কোলে তুলে নিলেন। ভয়ে বুকের ভেতর ধুক করে উঠল। আমি বাবুকে শক্ত করে ধরলাম, যাতে পড়ে না যায়। উনি আমাকে সামান্য উপরে উঠিয়ে আমার কপালে আর বাবুর কপালে চুমো দিয়ে বললেন, এই মুহূর্তে একটা পিক তোলা উচিত ছিল। প্রবলেম নেই, আমাদের বেবি হোক, তারপর দেখবা ফ্যামিলি পিক কত প্রকার ও কি কি। উফ, আবার শুরু করেছে। আমি কথা ঘুরিয়ে বললাম, নামান প্লিজ। আপু এখনই বের হবে। আর আমার ভয় লাগছে বাবুকে নিয়ে। মনে হচ্ছে এখনই পড়ে যাবে। কথাগুলো উনার দিকে অসহায়ভাবে তাকিয়ে বললাম। উনি আমার কথার কোনো গুরুত্ব না দিয়ে কয়েক কদম হাঁটলেন। সাথে সাথেই ওয়াশরুমে আপুর বের হওয়ার আওয়াজ পাওয়া গেল। উনি আওয়াজ শুনে আস্তে করে আমাকে নামিয়ে দিয়ে নিজে যেয়ে বেডের উপর বসে বসে পা নাচাতে লাগলেন। আপু ওয়াশরুম থেকে বের হয়ে ইফাজকে দেখেই বললেন, বাবা, কাকে দেখছি আমি? এত ভদ্র মানুষ আমার রুমে কি করছে? আমি নেই, ইয়াস নেই, তারপরও চুপচাপ বসে পা নাচাচ্ছে। কত ভদ্র হয়ে গেছে আমার ভাইটা। ইস, আপুর কথা শুনে লজ্জায় আমারই মরে যেতে ইচ্ছে করছে। কি ভাবছে আপু? ছি। আমি উনার দিকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে কিউট একটা হাসি দিয়ে আপুর দিকে তাকিয়ে বললেন, শোনো আপু, তোমার ভাই যথেষ্ট ইনোসেন্ট একটা ছেলে। সে মোটেও তার দুলাভাইয়ের মতো না। বুঝতে পেরেছ? উনার কথা শুনে আপু আর আমি দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকালাম। আপু অবাক হয়ে তাকালো কারণ উনি আমার সামনে দুলাভাইকে নিয়ে এইসব কথা বললেন। আর আমি অবাক হলাম কারণ উনি আমার সামনে নিজেকে ইনোসেন্ট দাবি করে দুলাভাইকে খারাপ বানালো, তার জন্য। আপু ইফাজের কাছে যেয়ে পিঠের উপর কয়েকটা এলোপাথারি দিয়ে বললেন, তুই ইনোসেন্ট, তাই না? আর তোর দুলাভাই খারাপ? ওই দিন তুই দরজায় নক না করে কেন ঢুকেছিলি? বেয়াদব, অসভ্য। উনি উনার পিঠে হাত বুলাতে বুলাতে আমাকে বললেন, টিয়া পাখি, বাবুকে রেখে এদিকে আসো। পিঠে মালিশ করে দাও। খুব জোরে জোরে মেরেছে। উনার কথা শুনে আমি থতমত খেয়ে আপুর দিকে তাকালাম। আপু আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। আপু আমাকে উদ্দেশ্য করে বলল, হিয়া, আমি মোটেও এত জোরে মারিনি। সব তোমার আদর খাওয়ার বাহানা। কথাটা বলেই আপু বিছানায় আস্তে করে বসলেন। আমি বাবুকে আস্তে করে আপুর কোলে দিয়ে বেরিয়ে চলে আসলাম। এই রুমে থাকা মানে নিজের সম্মান নিজে বলি দেওয়া। পেছনে পেছনে উনিও আসলেন। উনাকে আসতে দেখে আমি নিজের হাঁটা আরো দ্বিগুণ করলাম। কিন্তু পারলাম না উনার কাছ থেকে বাঁচতে। ঠিক এসে পেছনে থেকে জড়িয়ে ধরে বললেন, পালাচ্ছ কেন? আমি উনার থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বললাম, পালাচ্ছি কই? আন্টির সাথে তো কথাই হলো না, তাই আন্টির কাছেই যাচ্ছিলাম। হঠাৎ উনি আমার কানের কাছে ফিসফিসিয়ে বললেন, শাশুড়ি হয়। আমি উপর থেকেই দেখতে পেলাম নিচে সোফায় বসে বসে ইয়াস চকলেট খাচ্ছে আর ট্যাব হাতে কিছু একটা করছে। হয়তোবা গেম খেলছে। আমি ইফাজের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিচে যে ইয়াসের পাশে গিয়ে বসলাম। ইয়াস আমাকে দেখেই আমার সাথে হেলান দিয়ে বলল, ভাবি, এই গেমটা পারো খেলতে? না তো। কিভাবে খেলে? দাঁড়াও আমি শিখিয়ে দিচ্ছি। ইয়াস সবকিছু শিখিয়ে দিচ্ছিল কিভাবে গেমটা খেলতে হয়। আমি ইয়াসের প্রতিটা কথার প্রত্যুত্তরে শুধু ওহ, আচ্ছা, হুম বলছিলাম।
ইফাজ আমাদের সামনের সোফায় বসে বসে ফোন দেখছে আর আর চোখে এদিকে তাকাচ্ছে। ইয়াশ গেম খেলতে খেলতে আস্তে আস্তে আমার কোলে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর হঠাৎ কি মনে করে যেন ইয়াশ লাফিয়ে উঠে বলল, ওহ ভাবি, তোমাকে একটা জিনিস দেখাতে বলেই গিয়েছি। তুমি একটু বসো, আমি 5 মিনিটের মধ্যেই আসছি। ইয়াশ চলে গেল দেখে আমিও কিচেনে চলে আসলাম। ওখানে একা থাকা রিস্ক। কিচেনে আন্টি আর একটা কাজের মেয়ে ছিল। যেই মেয়েটা মেইন ডোর খুলে দিয়েছিল সেই মেয়েটা। অনেক বড় কিচেনটা। কিচেনের ভেতর ঢুকতেই আন্টি বলে উঠলেন, আরে হিয়া, তুমি কিচেনে কেন এসেছো? এমনি আন্টি। আন্টি আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলল, রান্না পারো? বেশি কিছু পারি না, সামান্য। ওহ, আমিও তেমন পারতাম না। ইফাজের আব্বু যে কি দেখে আমাকে পছন্দ করেছে, এখনো বুঝে উঠতে পারি না। নতুন নতুন যখন ওর জন্য রান্না করতাম, মোটেও ভালো হতো না। তারপরও বলতো, আহ, কি মজাই না হয়েছে আজকের রান্নাটা। যেদিন এই কথাটা বলতো ওইদিনই বুঝতাম, একটুও ভালো হয়নি। কথাটা কিন্তু প্রতিদিনই শুনতাম। আন্টির কথা শুনে মুখ চাপিয়েই সামান্য হাসলাম। কিন্তু পেটের মধ্যে বোম ফাটানোর মতো হাসি পাচ্ছে। আমি হাসি থামিয়ে আন্টিকে বললাম, আন্টি, আঙ্কেলকে তো দেখলাম না। বাসায় নেই? কাল ব্যবসার কাজে ঢাকার বাইরে গেছে। 3 দিন পর আসবে। তুমি আজ আসবা? এই কথাটা যখন ওকে বললাম, ও আফসোস করে বলল, ইস, মেয়েটাকে সামনাসামনি দেখার সুযোগই পাচ্ছি না। সেই ইফাজের ফোনে তোমার একটা ছবি দেখেছিল। ওইটাই ওর ফার্স্ট এন্ড লাস্ট দেখা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কোন ছবি আন্টি? রেস্টুরেন্টের একটা ছবি। ইফাজের ফোনে এখনো আছে তো? লুকিয়ে লুকিয়ে তুলেছিল। কথাটা বলেই আন্টি হাসল। তারপর আবার বলল, ওকে বললেই দেখাবে। আচ্ছা আন্টি, আমি এখনই দেখে আসছি। কথাটা বলেই আমি ওখান থেকে ইফাজের কাছে চলে আসলাম। উনার পাশে বসতেই উনি ভূত দেখার মতো আমার দিকে তাকিয়ে বললেন, মেঘ না চাইতেন জল। কথাটা বলেই ইফাজ এক হাত বাড়িয়ে আমাকে জড়িয়ে ধরার আগেই আমি উনার হাত চেপে ধরে বললাম, একদম না। আপনার ফোনটা একটু দেওয়া যাবে? পারমিশন নেওয়ার কি আছে? আমার সবকিছু তোমার। আমার ফোন তোমার। আমি তোমার। আমার বেড তোমার। আমার ওয়াশরুম তোমার। আমার জামা, কাপড়, শার্ট, প্যান্ট, লুঙ্গি সব তোমার। আমি দিতে না চাইলেও তুমি সব কেড়ে নিবে। উফ, আমি জাস্ট ফোনটা চেয়েছি। ওগুলোর দরকার নেই। ইফাজ ফোনটা এগিয়ে দিয়ে বলল, নাও। আমি ফোনটা নিয়েই ফার্স্ট গ্যালারিতে ঢুকলাম। অনেকগুলো ফোল্ডার দেখতে পেলাম। বউ নামের একটা ফোল্ডারে ঢুকে দেখলাম এখানে সব আমার পিক দিয়ে ভর্তি। আমি উনার দিকে তাকালাম। উনি সেন্টার টেবিলের উপর 2 পা তুলে আধশোয়া অবস্থায় সোফায় শুয়ে পেপারওয়েট নিয়ে খেলছিলেন। আমার তাকানো দেখে আমার দিকে তাকিয়ে একটা কিউট হাসি দিয়ে আবার খেলায় মনোযোগ দিলেন। আমি অনেকগুলো পিক দেখতে পেলাম। ওর ফোনে আমার ফার্স্ট পিক দেখার জন্য আমি একদম নিচে নামলাম। কত পিক! সব ক্যান্ডিড পিক, দেখেই বোঝা যাচ্ছে লুকিয়ে লুকিয়ে তোলা। আমি উনার দিকে ফোনটা ধরে বললাম, এই পিকগুলো কতদিন আগের? আমার কথা শুনে উনি নর্মালভাবে তাকিয়ে বললেন, ডিটেইল শয়ে যে দেখো। আমি যে রেগে উনাকে জিজ্ঞেস করলাম উনি বুঝলেনই না। আর এভাবে উনার ফোনে আমার পিকগুলো দেখছি সেটা দেখেও কোনো রিয়েক্ট করলেন না। আমি উনার থেকে চোখ ফিরিয়ে আবার পিক দেখতে লাগলাম। লাস্টের দিকে আমার কয়েকটা রেস্টুরেন্টে বসা পিক দেখতে পেলাম। আমি একটা পিকে ক্লিক করে দেখলাম এই পিকটা অনেকদিন আগের। রেস্টুরেন্টটাতে আমি একবারই গিয়েছিলাম। আমার ওখানে ওটাই ফার্স্ট যাওয়া ছিল এন্ড ওটাই লাস্ট। হিজাব পরা অবস্থায়, এক হাত টেবিলের উপর রাখা, অন্য হাতের কোনোই রেখে গালে হাত দিয়ে কাজিনদের সাথে হেসে হেসে কথা বলছিলাম, তখনই পিকটা তোলা হয়েছে। হঠাৎ ইয়াশ দৌড়ে এসে আমার 2 হাত 2 দিকে দিয়ে আমার কোলে বসে একটা আটখাতা খুলতে খুলতে বলল, ভাবি, এই আটখাতা ভর্তি তুমি। প্রতিটা পেজে আমি নিজে তোমায় এঁকেছি। যখনই তোমাকে টাচ করতে ইচ্ছে করে তখন ভাইয়ার ফোন নিয়ে তোমার ছবি দেখে দেখে এখানে আঁকি। আমি ইয়াশের কথা শুনে অবাক হয়ে উনার দিকে তাকালাম।
উনি আমার দিকে তাকিয়ে বললেন, ও এরকমই। আমি ইয়াশকে শক্ত করে জড়িয়ে ধরে গালে একটা কিস করে আর খাতাটা ওর হাত থেকে নিয়ে দেখতে শুরু করলাম। আমি একটা একটা করে দেখছি আর হাসছি। কারণ একটা ছবিও আমার মতো দেখতে হয়নি। কিন্তু আমার প্রতি যে ওর এত ভালোবাসা সেটা দেখে আমি অবাক হচ্ছি। আমার দেখা শেষে আর্ট খাতাটা ইফাজ রেখে আসতে চলে গেল। আমি উনার ফোনটা উনাকে দিয়ে দিলাম। উনার কানের কাছে যেয়ে আস্তে করে বললাম, আপনি লুঙ্গি পরেন? কেন? তখন যে বললেন, আপনার লুঙ্গিও আমার। তার জন্যই জিজ্ঞেস করলাম। উনি আধশোয়া থেকে উঠে ঠিকঠাক হয়ে বসে আমার দিকে তাকিয়ে বললেন, বলো তো, গরমকালে ছেলেদের জাতীয় পোশাকের নাম কি? কথাটা শুনেই আমি উনার থেকে চোখ ফিরিয়ে নিলাম। কারণ উনি কি মিন করেছে সেটা বুঝতে পেরেছি। ইয়াশ দৌড়ে এসে অন্য সোফা থেকে ফোনটা নিয়ে আমার কোলের সাথে হেলান দিয়ে গেম খেলছে। বলো, উনি আবার জিজ্ঞেস করলেন। আমি উনার দিকে তাকিয়ে ইয়াশকে নিয়ে উঠে আসার চেষ্টা করলাম। উনি আমার হাত ধরে বসিয়ে দিয়ে বললেন, ভয় পাচ্ছ নাকি? বিলিভ মি, আমার বেডরুমে একটা লুঙ্গিও নেই। ওইটা জাস্ট কথার কথা বলছিলাম। গরমের সময় তো রুমে এসি চলে, তাই লুঙ্গিরও দরকার হয় না। লুঙ্গি দেখে ভয় পাওয়ার কি আছে? গুড। উনার গুড বলা শুনে উনার দিকে তাকিয়ে বললাম, গুড বলার কি হলো এখানে? তুমি ভয় পাচ্ছ না দেখে বললাম আর কি। সাহসী বউ আমার। কথাটা উনি হেসে হেসে বললেন। উফ, উনার হাসি দেখে আমার গা জ্বলে যাচ্ছে। কেন যে লুঙ্গির ব্যাপারটা উঠাতে গেলাম। উনি আবার বলতে শুরু করলেন, তোমার শ্বশুরাব্বা কিন্তু লুঙ্গি পরতে ভীষণ ভালোবাসে। তার রুমে লুঙ্গির স্তূপ। বলতে গেলে সবখানে লুঙ্গি ঝোলে। আমি তো একদিন লুকিয়ে লুকিয়ে একটা লুঙ্গি পরেছিলাম। ভয়ে বেশি হাঁটাহাঁটি করিনি। বেডের উপর চুপচাপ বসেছিলাম। কথাগুলো বলেই উনি হো হো করে হেসে উঠলেন। উনার কথা শুনে আমি অন্যদিকে তাকিয়ে হেসে আবার মুখে রাগী ভাব নিয়ে উনার দিকে তাকালাম। হঠাৎ ইয়াশ আমার দিকে তাকিয়ে বলে উঠল, আমিও পড়েছিলাম ভাইয়ার দেখা দেখি। ভাইয়া আর আমি অনেকক্ষণ লুঙ্গি ডান্সে নেচেও ছিলাম। ওইটার একটা ভিডিও আছে ভাইয়ার ল্যাপটপে। গেমটা শেষ করি, তারপর তোমাকে নিয়ে দেখব। আমি উনার দিকে হাঁ করে তাকিয়ে আছি। উনি হাসছেন। এদের দুই ভাইয়ের লুঙ্গির ইতিহাস শুনে আমি হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছি না। হঠাৎ মনে পড়ল একটু আগে বলা উনার কথাটা। আমি উনার দিকে তাকিয়ে বললাম, আপনি যে বললেন, আপনি নাকি লুঙ্গি পরে চুপচাপ বসেছিলেন? আমার কথা শুনে উনি আমার সাথে হেলান দিয়ে বললেন, বউকে বলতে লজ্জা করে তো, তাই ইনোসেন্ট সাজলাম। আন্টি ইচ্ছামতো আধা ঘন্টা ভরা খাইয়েছে। আমি আন্টিকে যখনই বলি, আন্টি, আর না, প্লিজ। ইফাজ আমার অবস্থা দেখে হাসতে হাসতে বলে, আরে খাও। একদিন এত খেলে কিছু হবে না। মানে তুমি মোটা হবে না। ভবিষ্যতে তো প্রতিদিন এভাবে খেতে হবে। তখন মোটা হলেও হতে পারো। ওর কথাগুলো শুনে আমার শরীর জ্বলে যাচ্ছিল। মায়া বলতে কিচ্ছু নেই ছেলেটার। ইয়াশ আমাকে ওর স্টাডি রুমে বসিয়ে রেখে ল্যাপটপ আনতে গেল। আমি ঘুরে ঘুরে রুমটা দেখছিলাম। ল্যাপটপটা এনেই আমাকে হাত ধরে ইয়াশ সোফায় বসিয়ে ল্যাপটপটা সামনে রাখলো। ল্যাপটপটা ওপেন করেই ইয়াশ ভিডিও খুঁজতে লাগলো। তখনই ওদের দুই ভাইয়ের প্রায় অনেক ভিডিও দেখতে পেলাম। ইয়াশ ওদের দুই ভাইয়ের লুঙ্গি ডান্স ভিডিওটা ওপেন করলো। ওপেন করার সাথে সাথেই ফার্স্ট লেখা উঠল, LUNGGIDANCENEWVERSION। লেখাটা দেখেই আমার হাসি পেল। লেখাটা দেখানোর পরই দুই ভাই সানগ্লাস পরে এন্ট্রি নিল। দুজনই হাতাকাটা গেঞ্জি পরা, সাথে লুঙ্গি। গান শুরু হওয়ার সাথে সাথেই দুই ভাইয়ের উড়াধুরা নাচ। ইফাজ তো রীতিমতো লুঙ্গির নিচের অংশটুকু হাঁটুর উপর তুলে হানি সিংয়ের মতো নাচ শুরু করেছে। ইয়াশ কম কিসে, সে ইফাজের থেকে আরো এগিয়ে। ইয়াশ রীতিমতো লুঙ্গি একেবারে উপরে তুলে একবার ছেড়ে দিয়ে আবার উপরে তুলে নাচছে। ইয়াশের অবশ্য লুঙ্গির নিচে হাফ প্যান্ট পরা ছিল। ইয়াশের লুঙ্গি কয়েকবার খুলে যাওয়াতে ইফাজ হাফ প্যান্টের মধ্যে লুঙ্গিটা গুজে দিয়ে আবার দুই ভাইয়ের সেই ঐতিহাসিক নাচ। আমি বেশি হাসলে পেটে ব্যথা করে। যেই ব্যথাটা এখন করছে ওদের নাচ দেখে।
কোনো রকমে পেটে হাত চেপে বসে আছি। ভিডিওটা শেষ হতেই ইয়াশ জিজ্ঞেস করল, কেমন হয়েছে ভাবি? অনেক ফানি ছিল। ভিডিও করেছিল কে? আপু। আপুর পেটে তখন মাহিন ছিল। আমাদের লুঙ্গি ড্যান্স দেখে আপুর হাসতে হাসতে এমন অবস্থা হয়েছিল যে তার পরের দিনই ভোরবেলা হসপিটালে ভর্তি করতে হয়েছে। আব্বু আম্মু তখনও জানতো না আমাদের জন্যই যে আপুর এই অবস্থা হয়েছে। আপুও কিছুই জানায়নি আব্বু আম্মুকে। ভাবি, আমাদের বেবিডল গানের নাচ দেখবা? ওইটা আরো সুন্দর। আমি অবাক হয়ে বললাম, ছি, ইফাজ আর তুমি বেবিডলেও নেচেছ? ইয়াশ হাসতে হাসতে বলল, হুম। ইয়াশ ওদের বেবিডল গানের ভিডিওটা ওপেন করল। ওপেন করার সাথে সাথেই মাঝখানে বড় করে লেখা উঠল, আফাজ এবং ইয়াশ ভার্সেস সানি লিওনি। লেখাটা পড়েই আমার মাথা ঘুরছিল। লেখাটার দুই পাশে ইয়াশ আর ইফাজের পুরো খালি গায়ে হাফ প্যান্ট পরা অবস্থায় দুইটা পিক শো করল। ইফাজকে এই প্রথম এই অবস্থায় দেখলাম। মাত্রই ওদের ঐতিহাসিক নাচ শুরু হবে সেই মুহূর্তে ইফাজ রুমে ঢুকে আমার পাশে বসে বলল, এখনো দেখা শেষ হয়নি? কথাটা বলেই ইফাজ ল্যাপটপের দিকে তাকাতেই আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে ঠাস করে ল্যাপটপটা বন্ধ করল। হঠাৎ এরকম করাতে আমি, ইয়াশ দুজনই চমকে উঠলাম। আমি ইফাজের কাণ্ড দেখে ওর দিকে তাকিয়ে বললাম, এটা কি হলো? ইয়াশ বলল, ভাইয়া, ভাবি একটু আমাদের বেবিডল নাচটা দেখবে। দাও না। আগে তোর ভাবিকে বিয়ে করে আনি, তারপর এই নাচটা দেখার অনুমতি পাবে। তখন যত ইচ্ছা দেখিস, এখন না। আমি ইফাজের কথা শুনে ওর দিকে অবাক হয়ে তাকিয়ে বললাম, কেন? বিয়ের আগে দেখলে প্রবলেম কি? তুমি বুঝবা না। কথাটা বলেই ইফাজ ল্যাপটপটা নিয়ে রুম থেকে চলে গেল। যাওয়ার সময় বলে গেল, টিয়া পাখি, আপু ডেকেছিল তোমাকে। যাও, দেখা করে আসো। ইফাজ বেবিডল নাচটা দেখতে দিল না দেখে খুব রাগ হলো। ইয়াশ আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাবি, রাগ করো না। তুমি যেদিন ভাইয়াকে বিয়ে করে এই বাড়িতে আসবা, ওই দিন রাতে আমি আর তুমি বসে বসে আমাদের সবগুলো ভিডিও দেখব। ওই দিন রাতেই? হুম। ওই দিন আমি আগে থেকেই ল্যাপটপটা এখানে লুকিয়ে রাখবো, তুমি যখন আসবা তখন আমরা লুকিয়ে লুকিয়ে সবগুলো নাচ দেখব আর অনেক মজা করব। হুম। ইয়াশের কথা শুনে প্রচণ্ড হাসি পেল। হাসিটা কোনোরকমে কন্ট্রোল করে আমি ইয়াশকে জড়িয়ে ধরে বললাম, ওকে। আমাদের যেদিন বিয়ে হবে ওই দিন রাতেই আমরা সব ভিডিও দেখব। আমি আর ইয়াশ আপুর রুমে চলে আসলাম। এসে দেখলাম বাবু ঘুমাচ্ছে আর আপু বসে বসে ফোন দেখছে। আমাদের দেখেই আপু ফোন রেখে বলল, বসো। আমি আপুর পাশে বসতে বসতে বললাম, ভাবলাম আপনি ঘুমোচ্ছিলেন, তাই আর ডিস্টার্ব করতে আসিনি। আপু হাসতে হাসতে বলল, আমি রাতে ছাড়া ঘুমাই না। দিনের বেলা এমনি চোখ বন্ধ করে শুয়ে থাকি। ওহ। আপু ইয়াশের দিকে তাকিয়ে বললেন, ইয়াশ, দেখে আসো তো আম্মু কি করে। ইয়াশ আমার হাত ধরে টান দিয়ে বলল, ভাবি চলো, আম্মুর কাছে যাই। ইয়াশ, আমি শুধু তোমাকে দেখে আসতে বলেছি, একা যাব না। উফ। এদিকে আসো। ইয়াশ আপুর কাছে যেয়ে বলল, কি? তুমি যদি ভাবির সাথে এভাবে আঠার মতো লেগে থাকো তাহলে তো ইফাজ আর ওকে আমাদের বাসায় আনবে না। এমনকি ইফাজ ওকে বিয়ে করে ওর নতুন ফ্ল্যাটে চলে যাবে। এই বাসায় আর আনবে না। তখন কি তোমার ভালো লাগবে? আমিও ভাবির কাছে চলে যাব। আমি আপুকে বললাম, ও সব সময় আমার সাথে থাকবে। ওকে আমার খুব ভালো লাগে। কথাটা বলেই ইয়াশকে জড়িয়ে ধরে গালে একটা কিস করলাম। হঠাৎ আপু বললেন, হিয়া, তোমার ফোন কি এখন তোমার কাছে আছে? হুম, এই তো। আমি আপুকে ফোনটা দেখালাম। আপু আমার থেকে ফোনটা নিলেন। আমি চুপচাপ বসে বসে আপুর কাণ্ড দেখছি। আপু উনার ফোনসহ আমার ফোন চালাচ্ছেন। অবাক লাগছে। কিছুক্ষণ পর ফোনটা দিয়ে ইশারায় চেক করতে বললেন। ফোনটা হাতে নিয়ে দেখলাম ননদ নামে সেভ করা নাম্বার থেকে মেসেজ আসছে। মেসেজটা ওপেন করে দেখলাম সেখানে লেখা, ইফাজ এই 2 বছর তুমিহীন তোমার বার্থডে সেলিব্রেট করেছে ফ্রেন্ডদের নিয়ে। এইবার ওর সব ফ্রেন্ডের কথা দিয়েছে ওদের ভাবিকে এবার সবার সামনে প্রেজেন্ট করবে। তোমাকে তো ইফাজ একা পাচ্ছেই না।
ইয়াশ আর তুমি যেভাবে দুজন দুজনের সাথে লেগে আছো, মনে তো হয় না তোমাকে একা পাবে। ইফাজ একটু আগে এসে আমাকে ব্যাপারটা জানালো। ইফাজের ফ্রেন্ডরা একটা রেস্টুরেন্টে সব অ্যারেঞ্জ করেছে। 2টোর দিকে ইফাজ তোমাকে নিয়ে বের হবে। রেডি থাকতে বলেছে। ও তোমাকে নিজেই বলতো, বাট ইয়াশ আর তুমি কেউ কাউকে ছাড়ছো না দেখে আমাকে বলতে বাধ্য হয়েছে। পুরো মেসেজটা পড়ে আমি অবাক হয়ে আপুর দিকে তাকালাম। আপু আমার তাকানো দেখে হাসছে। আমার মনেই ছিল না আজ যে আমার বার্থডে। 2 দিন ধরে ফেসবুকেও ঢোকা হয়নি। নিশ্চয় ফ্রেন্ডরা উইশ করেছে। নাফিসাটাও একবারও উইশ করলো না। আমি ফোনটা হাতে নিয়ে চুপচাপ বসে আছি। আপু আমার সামান্য কাছে এসে আমার হাত ধরে বলল, হিয়া, ইউ নো হোয়াট, আন্টির কাছ থেকে তোমার সব পছন্দের খাবারের লিস্ট আম্মু জেনে নিয়ে আজ সকাল থেকে আম্মু খুব যত্ন করে সেগুলো রান্না করছে। ইফাজ কাল রাতে যখন আম্মুকে বলেছে আজ তোমার বার্থডে আর আজই তোমাকে আমাদের বাসায় নিয়ে আসবে। আম্মুর আনন্দ দেখে কে, কাল রাত থেকেই আম্মু প্ল্যান শুরু করে দিয়েছে। আজ তোমাকে আম্মু নিজে আম্মুর পছন্দের শাড়ি পরাবে। আম্মু তো। আমি অবাক হয়ে আপুর দিকে তাকিয়ে আপুকে থামিয়ে জড়িয়ে ধরে বললাম, আপু, একটু আস্তে আস্তে বলো না, কথাগুলো নিতে কষ্ট হচ্ছে। আমি নিজের শ্বশুর বাড়ি, হাজবেন্ড, তার ভাইবোনদের নিয়ে এতটাও বেশি আশা করিনি যতটা তোমরা আমাকে নিয়ে করছো। কখনো ভাবিনি এরকম একটা শ্বশুরবাড়ি আমার ভাগ্যে আছে। আম্মু যখন উনার সাথে আমাকে একা একা পাঠালো তখন কত কিছু শিখিয়ে দিচ্ছিল। আমি তখন একটু ভয়ে ভয়ে ছিলাম তোমরা কেমন হবে না হবে। বাট এখানে আসার পর তোমাদের এক একজনের ব্যবহারে নিজেকে কেমন ছোট মনে হচ্ছে। এই যে তাড়াতাড়ি চোখ মুছো, কান্না করলে একদম মাইর দিব। কথাগুলো বলতে বলতে কখন গলা ভারী হয়ে এসেছে টেরি পাইনি। চোখ দিয়েও পানি পড়ছে। আমি আপুকে ছেড়ে চোখের পানি মুছে আপুর দিকে তাকিয়ে সামান্য হাসলাম। ইয়াশ বাবুর সাথে খেলছিল। বাবু কখন ঘুম থেকে উঠল খেয়ালই করিনি। আপু আমার হাত ধরে বলল, আমি খুব খুশি হয়েছি আমাকে তুমি বলে ডেকেছ তার জন্য। এখন থেকে তুমি বলেই ডাকবে। আপনি বলতে যেন না শুনি। আমি কখন আপুকে তুমি করে বললাম। আমি অবাক হয়ে আপুর দিকে তাকিয়ে মাত্রই বলতে যাচ্ছিলাম, আমি আপনাকে। এই নো আপনি। তুমি করে বলো। আপু, আমি আপনাকে কখন কোনো কথা শুনবো না। তুমি করে বলবা, ব্যাস। আমি আর কিছু বললাম না। আপুর ফোনে কারোর মেসেজ আসাতে আপু ফোনের দিকে তাকালো। কয়েক সেকেন্ড পর হেসে হেসে ফোনটা আমার দিকে ধরে বলল, হিয়া, লুক। আমি ফোনের দিকে তাকালাম। একটা মেসেজ, আপু, হিয়াকে আমার রুমে একটু পাঠাও তো, আর্জেন্ট। ও আসতে নাও চাইতে পারে বাট তুমি জোর করে একটু পাঠিয়ে দাও। মেসেজটা পড়ে আমি পুরো শক খেলাম। আপুর দিকে অবাক হয়ে তাকিয়ে লজ্জায় নিচের দিকে তাকালাম। আপু আস্তে করে আমাকে বলল, যাও, ইয়াশকে আমি দেখছি। আমি আস্তে করে আপুর কাছ থেকে উঠে এলাম। মানুষ এতটা খারাপ হয় কিভাবে? নিজের বড় বোনের কাছে মেসেজ পাঠিয়েছে আমাকে রুমে যাওয়ার জন্য। নিজের কাছেই লজ্জা লাগছে। আমি উনার রুমের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিলাম। তারপর আস্তে করে দরজা খুললাম। দরজা খোলার সাথে সাথেই বেডের দিকে চোখ গেল। বেডের উপর বসে বসে উনি টাওয়াল দিয়ে শরীর মুছছিলেন। মাত্রই মনে হয় শাওয়ার নিয়ে বের হলেন। দরজা খোলার শব্দে উনি আমার দিকে তাকিয়ে বললেন, আপু বলেছে কিছু? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি বলবে? 2টার দিকে এক জায়গায় যাওয়ার কথা আছে। বলেনি? ওহ, বলেছে। আচ্ছা, এটা জানার জন্যই ডেকেছিলাম। সিরিয়াসলি? ও শিট। তাড়াতাড়ি নিজের মুখটা চেপে ধরলাম। হঠাৎ মুখ ফসকে, সিরিয়াসলি, কথাটা বের হয়ে গেছে। আমি ভেবেছিলাম উনি অন্য কিছুর বলার জন্য ডেকেছেন। যেভাবে আর্জেন্ট বলে ডেকে আনলেন। সামান্য এই কথাটা জিজ্ঞেস করার জন্য উনি রুমে ডাকবে, ভাবতে পারিনি। উনি বেড থেকে উঠে আমার কাছে এসে উনার ভেজা চুলগুলো এক হাত দিয়ে ঝাঁকিয়ে চুলের পানি আমার মুখে ছিটিয়ে দিয়ে বললেন, অন্য কিছু ভেবেছিলে নাকি? কথাটা বলেই উনি মিষ্টি একটা হাসি দিলেন। আমি উনার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালাম।
উনি হঠাৎ আমার কপালে চুমো খেয়ে বেডের কাছে যেয়ে বেডের উপর টাওয়ালটা রেখে শার্ট পরতে পরতে বললেন, রেডি হয়ে নাও তাড়াতাড়ি। আজ শুনলাম আম্মু নাকি তোমাকে সাজিয়ে দিবে। আম্মুর কিন্তু সবকিছুতেই অনেক লেট হয়। আমি আম্মুকে বলে দিচ্ছি তোমাকে তাড়াতাড়ি রেডি করাতে। আজ আমার বার্থডে আপনি জানলেন কিভাবে? উনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, আপু সব বলে দিয়েছে? হুম। কেন, আপনি মানা করেছিলেন নাকি বলতে? ওভাবে মানা করিনি। আবার আপু যে তোমাকে বলে দিবে সেটাও ভাবিনি। আমি উনার কাণ্ড দেখে অবাক হয়ে অন্যদিকে তাকিয়ে বললাম, আমার সামনে? ছি। উনি আমার দিকে তাকিয়ে বললেন, আমি তো এখনো পরিনি। জাস্ট হাতে নিলাম প্যান্টটা। যাই হোক, একই তো। কথাটা বলেই রুম থেকে বের হয়ে আসলাম। আন্টি অফ হোয়াইট কালারের একটা জর্জেট শাড়ি পরিয়ে দিলেন। চুলগুলো একটু উপরে বেঁধে সামনের ছোট চুলগুলো সাইডে সিথি করে দুপাশে দিয়ে দিলেন। হালকা মেকআপ করে মিষ্টি একটা পিঙ্ক কালারের ম্যাট লিপস্টিক দিয়ে দিলেন ঠোঁটে। আয়নায় নিজেকে দেখে নিজের কাছেই ভীষণ সুন্দর লাগছে। আন্টির মধ্যে যে আধুনিকতার ছোঁয়া আছে সেটা আমার সাজানো দেখেই বুঝতে পারছি। আন্টি আমার পেছনে দাঁড়িয়ে আয়নার ভেতর দিয়ে আমাকে দেখছেন। আন্টি হেসে হেসে আমার গাল দুটো টেনে দিয়ে বললেন, একদম বাচ্চা বাচ্চা লাগছে আমার মেয়েটাকে। দেশে এত মেয়ে থাকতে আমার এই নিষ্পাপ মেয়েটার জীবন নষ্ট করতে গেল কেন অসভ্যটা? আমি আন্টির কথা শুনে অবাক হয়ে আয়না দিয়ে আন্টির দিকে তাকিয়ে বললাম, জীবন নষ্ট করলো মানে আন্টি? ইফাজটা যেই লেভেলের বজ্জাত, তুমি ভাবতেও পারবা না। 25টা বছর ধরে ওর জ্বালাতন সহ্য করছি। মাঝে মাঝে তো প্রচণ্ড রেগে গিয়ে ভুল করে বলেও ফেলি তোকে এইবার সত্যিই শ্বশুরবাড়ি পাঠিয়ে দিব। এতদিন আমাকে শেষ করেছে, এখন তো ওর লাইফে তুমি নামে একজন বাচ্চা মেয়ে চলে এসেছো। ওর মতন বজ্জাত, অসভ্যটার সাথে তুমি কিভাবে পেরে উঠবা সেটা ভেবেই মাঝে মাঝে মনে হয় কেন যে ওর জীবনের সাথে জুড়ে দিলাম। আন্টির কথা শুনে আমার প্রচণ্ড হাসি পাচ্ছে। উনি এতটাই বজ্জাত? কই, আমাকে তো সবসময় আগলে রাখে, যত্ন নেয়। হ্যাঁ, একটু অসভ্য আছে বাট বজ্জাত না। আন্টি আবার বলতে শুরু করলেন, তোমার ছবি দেখিয়ে বলেছিল যে তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। ইফাজের আব্বু আর আমি দুজনই তোমার ছবি দেখে মানা করে দিয়েছিলাম। উফ। তারপর ও 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, কিচ্ছু খায় না। আমরা তো ভয় পেয়ে ওকে কথা দিয়েছিলাম তোর ওই পিচ্ছি মেয়েকে পছন্দ তো আমরা ওই পিচ্ছিকে বউ বানিয়ে আনবো। আর না খেয়ে থাকিস না। ওই দিন ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কি বলেছিল জানো? কি বলেছিল? ও জড়িয়ে ধরে বলেছিল, আম্মু এই 3 দিন কিন্তু 4 বেলা রেস্টুরেন্টে পেট ভরে খেয়ে দিয়ে বাসায় ফিরেছি। ভেবো না, না খেয়েছিলাম। আমি চোখ বড় বড় করে অবাক হয়ে বললাম, কি? তোমাকে তো আগেই বলেছি ও কোন লেভেলের বজ্জাত। এই কারণেই তো তোমাকে ওর লাইফে আনতে চাইনি। এখনো শেষ হয়নি? ইফাজ রুমে ঢুকেই জিজ্ঞেস করলো। আমি আর আন্টি দুজনই পেছনে ফিরে উনার দিকে তাকালাম। ওয়াও! উনি হোয়াইট কালারের একটা পাঞ্জাবি পরেছে, কালো কালার জিন্সের প্যান্ট টাকনুর উপর পর্যন্ত, হাতে হোয়াইট কালার হ্যান্ডওয়াচ, চুলগুলো স্পাইক করা। একদম হিরো হিরো লাগছে। উনি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। আমি উনার তাকানো দেখে অন্যদিকে তাকালাম। আন্টি আমাকে দাঁড় করিয়ে বললেন, দেখতো বউকে কেমন লাগছে? আন্টির কথা শুনে আমি আন্টির দিকে তাকিয়ে উনার দিকে তাকালাম। উনি আন্টির সামনেও সেই এক ধ্যানেই আমার দিকে তাকিয়ে আছেন। চোখের পলকই ফেলছেন না। আমি আবার চোখ ফিরিয়ে নিলাম। ইফাজ সামান্য কাশি দিল। আমি আস্তে করে উনার দিকে তাকালাম। উনি বললেন, চলো, দেরি হয়ে যাচ্ছে। হুম। ওহ, আরেকটা কথা। ইয়াশ দেখলাম ড্রয়িং রুমে খেলছে। ওকে কিন্তু আপু বুঝিয়েছে যে তুমি চিটাগাং চলে যাচ্ছ। সো কেয়ারফুলি ওর সাথে কথা বলবে। মনে থাকবে? হুম। উনি আমাদের সামনে সামনে হাঁটছিলেন। আমি আন্টির হাত ধরে পেছনে পেছনে আসছিলাম। ড্রয়িং রুমে ইয়াশ ফুটবল খেলছিল। ওদের ড্রয়িং রুমের স্পেসটা বিশাল বড়। আমাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, ভাবি, আজ একটু থাকো না, কাল সকালে যেও। ইয়াশের এরকম অনুরোধ করা দেখে আমার চোখ ফেটে কান্না আসছে।
ইস, ওকে আমাদের সাথে নিয়ে গেলে কি এমন ক্ষতি হতো? ইফাজটা আসলেই বজ্জাত। আন্টি ঠিকই বলেছে। আমি ইয়াসের সামনে হাঁটু গেড়ে বসে ওর গাল ধরে কপালে একটা চুমু দিয়ে বললাম, আমি কয়েকদিন পর আবার আসব। তখন কলেজ থেকে অনেক দিনের ছুটি নিয়ে আসব, তখন সারাদিন তোমার সাথে থাকব, তোমার সাথে খেলব, আমরা একসাথে অনেক জায়গায় ঘুরব। হুম। ইয়াস আমার গলা জড়িয়ে ধরে বলল, সত্যি তো? আমিও ইয়াসকে জড়িয়ে ধরে বললাম, হুম, সত্যি। ইফাজ সামনেই ছিল। ওর দিকে চোখ যেতেই দেখলাম আন্টিকে যেন ইশারায় কি বুঝাচ্ছেন। কিছুক্ষণ পর আন্টি দেখলাম ইয়াসকে ধরে বললেন, ইয়াস শোনা, ভাবির দেরি হয়ে যাচ্ছে, যেতে দাও ভাবিকে। ইয়াস আমার ঘাড়ে মাথা রেখেই বলল, ভাবিকে আগে ছাড়তে বলো, তারপর আমি ছাড়ব। ইফাজ আমার দিকে তাকিয়ে বলল, হিয়া, ছাড়ো। আমি আস্তে করে ইয়াসকে ছেড়ে ইয়াসের দুই বাহুতে হাত রেখে বললাম, আসি। হুম। আমি দাঁড়িয়ে ইয়াসকে টাটার দিয়ে মেইন ডোর ভেদ করে বাহিরে চলে এলাম। বাড়ির সামনে গাড়ি রাখা ছিল। উনি আমাকে সিটে বসিয়ে সিটবেল্টটা লাগিয়ে দিয়ে নিজে সিটে যেয়ে বসলেন। উনি গাড়ি স্টার্ট দিলেন। আমি উনার দিকে তাকিয়ে বললাম, তখন আন্টিকে ইশারায় কি বলছিলেন? কখন? যখন আন্টি ইয়াসকে আমার থেকে ছাড়াতে আসলো তার আগে? ওহ, কি হলো? বলেন। তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছিল তোমাদের না ছাড়ানো পর্যন্ত কেউ কাউকে ছাড়বে না। তাই আম্মুকে ইশারায় ইয়াসকে ছাড়ানোর কথা বলছিলাম। ওহ। আমি আর কথা বাড়ালাম না, জানালা দিয়ে বাহিরে তাকালাম। কেন যেন খারাপ লাগছে। ইয়াসের জন্য হয়তোবা। হঠাৎ উনি গান ছাড়লেন। চিঠি লিখেছে বউ আমার, ভাঙ্গা ভাঙ্গা হাতে। চিঠি লিখেছে বউ আমার, ভাঙ্গা ভাঙ্গা হাতে। লণ্ঠন জ্বালাইয়া নিভা। ঠাস করে আমি গানটা বন্ধ করে দিয়ে উনার দিকে তাকিয়ে বললাম, এইসব কি গান শোনেন? ভালো গান নেই? আদিম যুগের সব আজাইরা গান। আমার কথা শুনে উনি হো হো করে হাসতে হাসতে বললেন, কি বললে? আমি আবার বাহিরে তাকিয়ে বললাম, কিছু না। উনি আবার গান ছাড়লেন। এবার ভলিউমটা বাড়িয়ে দিলেন। চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে, চোখে চোখ। আমি আবার বন্ধ করে উনার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললাম, আপনি কি মৌসুমী পছন্দ করেন? কি? ওকে পছন্দ করতে যাব কোন দুঃখে? তাহলে ওর সব আজাইরা গান শোনার এত ইচ্ছা জাগলো কেন? বুঝলাম না তো। আমার পাগলিটা যে রাগ করেছে, তার মন খারাপ দেখলে আমারও যে মন খারাপ হয়। তাই নিজের মন ভালো করার জন্য এইসব শুনছিলাম আর কি। কে বলেছে আমার মন খারাপ? তাহলে চুপচাপ কেন? এমনি। দেখেছ আবার মন খারাপ করে বললে, এমনি। আমি সিটবেল্টটা খুলে ইফাজের কাছে যেয়ে ওর হাত ধরে বললাম, একটা কথা বলি? ইফাজ আমার দিকে না তাকিয়েই বামহাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা, এত আহ্লাদি কণ্ঠে পারমিশন চাচ্ছ কেন? যা বলার বলে ফেলো। ইয়াসকে আমার সাথে চিটাগাং নিয়ে যাই? ইফাজ ভূত দেখার মতো আমার দিকে তাকিয়ে গাড়ি ব্রেক করলেন। আমি ভয় পেয়ে উনাকে ছেড়ে দিয়ে বললাম, কি হলো? ব্রেক করার মতো কি এমন বললাম? থাক, লাগবে না। গাড়ি স্টার্ট দিন। উনি আমাকে না ছেড়েই অদ্ভুতভাবে তাকিয়ে থেকে বললেন, আমি বুঝি না তোমরা দুজন দুজনের মধ্যে কি পেয়েছো? যেই জিনিসটা আমরা কেউ খালি চোখে দেখতে পাচ্ছি না। বললাম তো লাগবে না, গাড়ি স্টার্ট দিন। উনি আমাকে ছেড়ে গাড়ি স্টার্ট দিলেন। হঠাৎ উনার ফোন বেজে উঠল। উনি ফোনটা রিসিভ করে ভলিউম বাড়িয়ে দিয়ে কথা বলা এবং গাড়ি চালানো দুটো একসাথে করলেন। ফোনের মধ্যে ওপাশ থেকে কেউ একজন বললেন, দোস্ত, কই তোরা? কথা শুনে মনে হলো কোনো ফ্রেন্ড ফোন দিয়েছে। উনি বললেন, এই তো, আর 10 মিনিট। এইবার ভাবিকে সত্যিই আনছিস তো? কেন যেন বিশ্বাস হচ্ছে না। উনি আমার দিকে তাকিয়ে হেসে বললেন, কথা বলবি ভাবির সাথে? হুম। উনার কাণ্ড দেখে আমি উনাকে ইশারায়, কথা বলবো না, বলে অনুরোধ করলাম। উনিও ইশারায় বোঝালেন, ওরা আমার অনেক ভালো ফ্রেন্ড। একটু বলো, কিচ্ছু হবে না। আসসালামু আলাইকুম, ভাবি। আমি উনার দিকে তাকিয়ে কোনোরকমে গলাটা ঠিক করে বললাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাবি?
জি ভালো। আপনি? এই তো আছি। আপনি কি সত্যিই ভাবি নাকি ইফাজ আমাদের বোকা বানাচ্ছে? কেন জানি বিশ্বাস হচ্ছে না। যেই ছেলে ঠিকমতো আপনার ছবিটাই দেখতে দেয় না, বলে কিনা নজর দিবি তোরা, সে আজ আমাদের সামনে আপনাকে হাজির করবে। একটু তো ডাউট হচ্ছেই। আমার বলার আগেই ইফাজ বলে উঠল, ওই শালা, আমি কোনোদিন তোদের মিথ্যা বলেছি? ফোন রাখো, আমরা এসে পড়েছি। কথাটা বলেই ইফাজ ফোন কেটে দিয়ে আমার দিকে তাকালো। উনি গাড়ি থামিয়ে নিজে গাড়ি থেকে নেমে আমার সাইডের দরজা খুলে হাত ধরে নামালেন। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম এখানে কোনো রেস্টুরেন্ট নেই। আমি উনার দিকে তাকিয়ে বললাম, এখানে কেন? হুশ, আগে চলো তারপর সব বলবো। আমি আর কোনো কথাই বললাম না। চুপচাপ উনার সাথে লিফটে করে 9 তলায় উঠলাম। ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে ইফাজ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ফ্ল্যাটের মেইন ডোর খুলে ভেতরে ঢোকার সাথে সাথেই লাল আর গোলাপি গোলাপের পাপড়ি পড়তে লাগলো আমাদের উপর। আমি চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ সবাই চিৎকার দিয়ে বলে উঠল, হ্যাপি বার্থডে ববি। সবার চিৎকারে আমি চোখ খুলে সামনে তাকাতেই দেখলাম প্রায় 20 জনের মতো ফ্রেন্ড। তাদের মধ্যে 6 জনের মতো মেয়ে ফ্রেন্ডকেও দেখলাম। সবাই শাড়ি আর পাঞ্জাবি পরা। 2 জন ভাইয়া সেকেন্ডে সেকেন্ডে আমাদের ছবি তুলছে। ড্রয়িং রুমটা বিশাল বড়। ড্রয়িং রুমের 3 পাশে শারীরিকভাবে সোফা রাখা। ফ্লোরে লাভশেপের লাল নীল সাদা কালারের বেলুন দিয়ে ভরা। সবাই একজোরে বলছে, ভাবি, দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ কাম। ইফাজ আমাকে হাত ধরে সামনের দিকে নিয়ে গেল। একজন ভাইয়া একটা বুকি আমার সামনে এগিয়ে দিল। আমি হেসে বুকিটা গ্রহণ করলাম। অন্য আরেকজন ভাইয়া বলে উঠলেন, ভাবি, আজকের দিনটা আমাদের কিন্তু। ইফাজকে আজ আপনার ধারের কাছেও ঘেঁষতে দেব না। উনার কথা শুনে সবাই হাসতে লাগলেন। ইফাজ সবার সামনে একপাশ থেকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, সাহস থাকলে কাছে আয়। উনার কথা শেষ হওয়ার আগেই সব ছেলের ফ্রেন্ডগুলো ভিলেন লুক নিয়ে আমাদের কাছে এসে আমার থেকে উনাকে ছাড়িয়ে সবগুলো ইচ্ছামতো উনার উপর শারীরিক, মানসিক যত নির্যাতন আছে সবকিছু করা শুরু করলেন। আপুগুলো আমার হাত ধরে আমাকে নিয়ে সোফায় বসিয়ে ইফাজের গুনগান গাওয়া শুরু করলেন। ওদিকে আমার সামনে সবগুলো ফ্রেন্ড মিলে ইফাজকে পিনঞ্জ করা শুরু করেছে। ইফাজ ওদের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেও পারছে না। ইফাজ কোনোরকমে ছাড়া পেয়ে আমার কাছে এসে পাশের আপুটাকে সাইডের দিকে সরিয়ে আমার পাশে বসে পড়ল। সবাই আমার দিকে তাকিয়ে আমাকে বলছে, ভাবি, এটা কিন্তু একদমই ঠিক না। যা বাবা, আমি তো কিছুই করলাম না। আমাকে কেন এভাবে বলছে? আমি আস্তে করে সাইডে সরে গেলাম। ইফাজ সবার সামনে টান দিয়ে ওর সাথে একদম লাগিয়ে বসালো। তারপর সবাইকে সাইলেন্ট করে বলল, শোন, তোদের ভাবির একদম টাইম নেই। এখান থেকে যত তাড়াতাড়ি বের হতে পারবো ততই ভালো হবে। 8টার মধ্যেই ওকে ওদের ফ্ল্যাটে নিয়ে যেতে হবে, দেন ফ্রেশ হয়ে 11টার মধ্যেই কমলাপুরে থাকতে হবে। 11:30টায় ট্রেন। ট্রেনটা মিস করলে কালকের মধ্যে চিটাগাং পৌঁছতে পারবো না। যদি কালকের মধ্যে চিটাগাং পৌঁছতে না পারি তাহলে আর কখনোই ওকে এভাবে বিয়ের আগে কাছে পাবো না। আঙ্কেলের কাছ থেকে 3 দিনের ছুটিতে আমার সাথে এনেছিলাম। প্লিজ, তোরা এভাবে আর সময় নষ্ট করিস না। উনার কথাগুলো শুনে আমি পুরোই শোক। অবাক চোখে উনার দিকে তাকিয়ে আছি। আমি এসবের কিছুই জানতাম না, মাত্রই জানলাম। অনিম ভাইয়া বললেন, আগে বলবি তো। ওকে, আমাদের আর এভাবে সময় নষ্ট করা যাবে না। তুই ভাবিকে নিয়ে একটু বসো, জাস্ট 5 মিনিট। আর তোরা আমার সাথে আয়। সবাই এক কথায় এমনভাবে চলে গেল মনে হলো সবগুলো প্ল্যান করেই আমাদের একা কিছু মুহূর্ত কাটানোর সুযোগ দিল। অনিম ভাইয়া সবাইকে নিয়ে বাসার করিডোরের ভেতরে ঢুকে গেল। ইফাজ যখন আমাকে নিয়ে মেইন ডোর খুলে ভেতরে ঢুকেছিল তখন ড্রয়িং রুম ভেদ করে করিডোরটার 2 পাশে 2টা রুম আর করিডোরের মাথায় একটা রুম দেখেছিলাম। সব রুমের দরজা লক করা ছিল। ড্রয়িং রুমে বিশাল একটা দেয়াল ঘড়ি লাগানো। ঘড়িটার দিকে চোখ পড়তেই দেখলাম 4:30 বাজে। বিশাল ড্রয়িং রুমের এক সাইডে কিচেন। কিচেনের সাথেই মাঝারি সাইজের ডাইনিং স্পেস। উনি সোফার সাথে হেলান দিয়ে বসে বসে ফোনে গেম খেলছিলাম। আমি উনার দিকে তাকিয়ে বললাম,
জানাননি কেন আমাকে? উনি ফোনের দিকে তাকিয়েই বললেন, কি? আব্বুর কাছ থেকে যে 3 দিনের জন্য আমাকে নিয়ে এসেছেন, সেটা? কেন? তোমাকে বললে কি 3 দিন বেড়ে 4 দিন হয়ে যেত? উফ, পেঁচাচ্ছেন কেন? আমার কথা শুনে উনি ফোনটা অফ করে সাইডে রেখে সামান্য উঠে পাঞ্জাবিটা ঠিক করে এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, বলতে ইচ্ছে করেনি তোমাকে? শুধু শুধু মন খারাপ করে বসে থাকতে। যেই জিনিসটা আমার মোটেও ভালো লাগতো না। আমি আস্তে করে উনার পেটের উপর এক হাত রেখে উনার দিকে তাকিয়ে বললাম, যেতে ইচ্ছে করছে না। আমার কথা শুনে উনি আরো শক্ত করে জড়িয়ে ধরে বললেন, এরকম কথা না বললেই বেশি খুশি হব। কথাটা বলেই উনি আমার কপালে একটা চুমো দিলেন। আমি উনার বুকে মাথা রেখে বললাম, আপনি কি আমাকে ট্রেনে তুলে দিয়েই চলে আসবেন? পাগল নাকি? এত বড় দুঃসাহস আমার এখনো হয়নি। নিজের সুন্দরী বউকে নাকি একা একা ট্রেনে তুলে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবো? আমি অবাক হয়ে উনার দিকে উচ্ছ্বসিত কণ্ঠে বললাম, সত্যি? আপনিও যাবেন আমার সাথে? হুম। কেন, তুমি কি ভেবেছিলে তোমাকে একা একা উঠিয়ে দিয়ে আমি হাত পা ছেড়ে বাসায় নাক ডেকে ঘুমোবো? উফ, আমি ওসব কখন ভাবলাম? চিটাগাং তো অনেক দূর। তাই ভাবলাম আপনি নাও যেতে পারেন। যত দূরই হোক, তুমি আছো না সাথে। তুমি সাথে থাকলে কেন যেন সময়গুলো তাড়াতাড়ি চলে যায়। খুব ইচ্ছে করে সময়গুলোকে আটকে রাখতে। আমি কিছু একটা বলতে যাব সেই মুহূর্তে একটা ভাইয়া রুম থেকেই চিৎকার দিয়ে বললেন, ইফাজ, ভাবিকে নিয়ে আয়। ইফাজ ফোনটা পকেটে ঢুকিয়ে সোফা ছেড়ে উঠে আমার হাত ধরে বলল, চলো। আমি উঠে শাড়িটা ঠিক করে উনার হাত ধরেই ভিতরের দিকে যেতে লাগলাম। সবাইকে করিডোরের মাথার রুমটার সামনে দাঁড়ানো অবস্থায় দেখলাম। উনাদের কাছে যেতেই দেখলাম সাফি ভাইয়া আর প্রীতি আপু দরজার দুই পাশে দুইজন একটা লাল ফিতার দুই প্রান্ত ধরে দাঁড়িয়ে আছেন। অনিম ভাইয়া একটা কেচি এগিয়ে দিয়ে বললেন, ভাবি, ফিতাটা কেটে উদ্বোধন করেন। ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে উনার দিকে তাকালাম। ইশারায় বুঝালাম, কিসের উদ্বোধন? উনি ইশারায় আগে ফিতাটা কাটতে বললেন। আমি অনিম ভাইয়ার থেকে কেচিটা নিয়ে কাটতে যাব সেই মুহূর্তে ইফাজ আমার হাতের উপর হাত রেখে আস্তে করে ফিতাটা কাটল। সবাই জোরে হাতেতালি দিল। ইফাজ আমাকে বলল, প্লিজ, ওপেন দিস ডোর। আমি ইফাজের দিকে তাকিয়ে আস্তে করে দরজা খুললাম। দরজা খোলার সাথে সাথেই আশেপাশে তাকিয়ে দেখলাম এটা একটা বেডরুম। বিশাল বড় বেডরুমটা। ফার্স্ট বেডের দিকে চোখ পড়ল। নীল কালারের একটা চাদর বিছানো। চাদরের উপর সাদা বেলিফুলের পাপড়ি দিয়ে বড় করে মিস্টার এন্ড এবং মিসেস লেখা। লেখাটার চারপাশে গোলাপি গোলাপের পাপড়ি দিয়ে লাভ আঁকা। গোলাপি পাপড়ি ঘেঁষে লাল গোলাপের পাপড়ি দিয়ে কিভাবে লাভ আঁকা। ভীষণ সুন্দর লাগছে দেখতে। বেডের সাথের দেয়ালে আমার একটা ঘুমন্ত ছবির বিশাল বড় ফ্রেম লাগানো। চোখ আটকে আসলো ছবিটা দেখে। ছবিটার নিচের দিকে লেখা, ইফাজের ঘুমন্ত পরী। আমি অবাক চোখে উনার দিকে তাকালাম। উনি আমাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে অন্য হাত সামনের দিকে প্রসারিত করে বললেন, পছন্দ হয়েছে? মানে? আমাদের। হুম। এটা আমাদের বেডরুম। আর এই পুরো ফ্ল্যাটটাই আজ থেকে তোমার। উনার কথা শুনে আমি অবাক হয়ে উনার দিকে তাকিয়ে আছি। ভাবি, শুধু কিন্তু ইনস্ট্রাকশনটাই ইফাজের ছিল। বাকি সবকিছু কিন্তু আমরাই করেছি। সোল ক্রেডিট কিন্তু আমাদেরকেই দিতে হবে। রাফি ভাইয়ার কথা শুনে আমি উনার দিকে তাকিয়ে হাসলাম। কলি আপু আমার হাত ধরে বলল, এখানে দাঁড়িয়ে থাকলেই হবে? এসো আমার সাথে। কলি আপু আমার হাত ধরে রুমের বিভিন্ন জিনিস দেখাচ্ছেন আর ইফাজের প্রশংসা করছেন। উনার চয়েজ নাকি অনেক ভালো, কোনো প্রোগ্রামে গেলে নাকি উনি সব ফ্রেন্ডদের ড্রেস চুজ করে দেন। মাঝে মাঝে ফ্রেন্ডদের নিয়ে কোনো পার্টি অ্যারেঞ্জ করলে পার্টির ডেকোরেশন ইনস্ট্রাকশনের দায়িত্ব উনিই পালন করেন। এসবই বলছিলেন। হঠাৎ আপু আমার হাত ধরে সামান্য নাড়া দিয়ে সামনের দিকে তাকিয়ে বললেন, হিয়া, সি। আমি সামনের দিকে তাকাতেই অবাক হয়ে গেলাম। দেয়ালে আমার অনেক ধরনের ছবি লাগানো। রেস্টুরেন্টে বসে বসে আইসক্রিম খাচ্ছি, রাস্তায় দাঁড়িয়ে হেসে হেসে কারোর সাথে কথা বলছি, হঠাৎ চুল ঠিক করছি সেই পিকটাও এখানে আছে।
আমি খুঁটিয়ে খুঁটিয়ে পিকগুলো দেখছি। পিকগুলো তুলেছে কবে? এই ড্রেস আমি কবে পরেছি? জায়গাটা কোন জায়গা? এই রেস্টুরেন্টে কবে গিয়েছিলাম? সবকিছু মনে করার চেষ্টা করছি, কিন্তু কিচ্ছু মনে করতে পারছি না। পেছনে থেকে অনিম ভাইয়া কলি আপুকে ডেকে সব ফ্রেন্ডদের নিয়ে রুমের বাহিরে চলে গেলেন। ইফাজ দরজা না লাগিয়ে সামান্য চাপিয়ে দিয়ে পা দুটো ঝুলিয়ে রেখেই বেডের উপর শুয়ে হাত দুটো উপরে উঠিয়ে আমার দিকে তাকালেন। আমি উনার পাশে বসে আঙ্গুল দিয়ে দেয়ালের ছবিগুলো দেখিয়ে বললাম, ছবিগুলো কবে তোলা হয়েছে? উনি ছবিগুলোর দিকে তাকিয়ে বললেন, এক একটা ছবি বিভিন্ন সময়ে, বিভিন্ন দিনে, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গা থেকে তোলা হয়েছে। মনে করতে পারছি না কোন দিন, কোন জায়গায়, কোন রেস্টুরেন্টে ছবিগুলো তোলা। আমি মাথাটা সামান্য ঘুরিয়ে উনার দিকে তাকিয়ে বললাম, সব সময় ফলো করতেন, তাই না? হুম। কেন? ভয় করতো, তাই? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কিসের ভয়? জানার দরকার নেই। বলবেন না? উনি ফুলের পাপড়িগুলো উপরের দিকে ছিটিয়ে দিয়ে বললেন, বোঝো না। কিসের ভয়? আমি আর কোনো উত্তর দিলাম না। কেন ভয় করতেন সেটা বুঝতে পেরেছি। আমি বেডের মাথার দিকের দেয়ালের বড় ফ্রেমের ছবিটার দিকে তাকিয়ে বললাম, আমার এই ঘুমন্ত পিকটা কখন তুলেছেন? দেখে বুঝতে পারছো না? নীল শাড়ি, রাতের বেলা, গাড়ির মধ্যে, ঘুমন্ত একটা পরী ঘুমিয়েছিল। মনে পড়েছে? আমি উনার দিকে তাকিয়ে ছোট্ট করে একটা হাসি দিয়ে বললাম, হুম। সুন্দর হয়েছে পিকটা। নজর দিও না। কথাটা বলেই উনি হাসতে হাসতে উঠে বসলেন। আমি উনাকে ধাক্কা দিয়ে বেড থেকে উঠে দাঁড়ালাম। সাথে সাথে উনিও উঠে দাঁড়ালেন। আমি রুমের সাথে যেই বারান্দাটা ছিল সেদিকে মাত্রই পা বাড়াবো সেই মুহূর্তে উনি আমার হাত ধরে টান দিয়ে উনার দিকে ঘুরিয়ে বললেন, আমাদের কিন্তু বেশি সময় নেই। আবার যেদিন আসবো সেদিন সময় নিয়ে ঘুরে ঘুরে সবকিছু দেখো। এখন আমাদের বের হতে হবে। প্লিজ, একবার দেখেই চলে আসবো। তোমার একবার দেখা 100বার দেখার সমতুল্য। অলওয়েজ খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখো তুমি। যাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার কথা তাকে দেখার নাম নেই। ফালতু জিনিসগুলোর প্রতি সব কনসেন্ট্রেশন। হঠাৎ উনার মুখে এরকম কথা শুনে আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকিয়ে লজ্জায় চোখ নামিয়ে ফেললাম। উনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সুযোগ কখনো দিয়েছে আমাকে? নিজে সারাক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। আমাকে দেখার সুযোগই তো দেন না উনি। আমার এরকম চোখ নামানো দেখে উনি আমাকে টান দিয়ে উনার বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, থাক, আর লজ্জা পেতে হবে না। বিয়ের পর যখন আমি ঘুমিয়ে থাকবো তখন মন ভরে আমাকে দেখো। বিয়ের আগে তো মনে হচ্ছে না সেই সুযোগটা তুমি পাবে। উনার কথা শুনে আমি হাত দিয়ে উনার পেটে গুঁতো দিলাম। উনি আরো শক্ত করে জড়িয়ে ধরলেন।